আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি, একটু ভালো আছি, তবে অত বেশিও ভালো নাই। গলাটা বসে গেছে, একদম ঠান্ডা লাগছে। তারপর কোমরের ব্যথাটা এখন একটু কমছে। মেডিসিন যতক্ষণ পর্যন্ত খাই ততক্ষণ পর্যন্ত কম থাকে, কিন্তু যখন মেডিসিনের ওই পাওয়ারটা চলে যায় তারপর আবার ব্যথা অনুভব হয়। তো যাই হোক, ভিডিওতে ফিরে আসি। আপনাদের সবাইকে স্বাগতম জানাই নতুন আরও একটি ভিডিওতে। তো গত 2 দিন যেহেতু আমি ঘরের কাজকর্ম করতে পারি না, মানে আমার মাথার উপর পর্যন্ত চলে গেছে, এত কাজ জমে আসছে। তো আমি চিড়া ভিজিয়ে রাখছি ইফতারের জন্য। তো এখানে দই চিড়া খাবো, তো সেজন্য ওখানে একটু দই দিয়ে রাখছি। আর ভাবতেছি আজকে একটু হালিম রান্না করব। তো সেই কারণে হালিমের প্যাকেট একটা আনপ্যাক করে তারপরে এটা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি, কারণ এটা 15 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে হয়। আর আমার গলা ব্যথার সাথে সাথে এমন ঠান্ডা লাগছে, মানে এই ঠান্ডাটা নাক দিয়ে সর্দি চড়তেছে না, কিন্তু গলার ভিতরে যে এগুলো জমা হয়ে পেটের ভিতরে চলে যেতেছে। মানে মাথা থেকে যে সর্দিটা নামতেছে এটা গলায় যে জমা হচ্ছে, তারপরে এগুলো সব পেটের ভিতরে চলে যাইতেছে। এমন একটা অস্বস্তির মধ্যে আছি। তো যাই হোক, পেঁয়াজ নিয়ে আসছে, পেঁয়াজগুলো এখন কাটাকুটে নিয়েছি, বেরেস্তা ভাজতেছি। এই হালিমের তেলটা একটু বেশি দিতে হয়, যেটা বলতেছিলাম আর কি। মানে এই হালিম রান্নাতে আপনি একটু তেলের পরিমাণটা যত একটু বেশি দিবেন, হালিমটা খাইতে তত বেশি মজা হবে। আর এই যে বেরেস্তা ভাজতেছি, বেরেস্তার পেঁয়াজটা একদম চিকন চিকন করে কাটবেন, এবং বেরেস্তা ভাজতে কিন্তু প্রপার 4 মিনিট টাইম লাগে, এর বেশিও না কমও না। তো বেরেস্তা আমি ভাইজা মানে 3 ভাগ তুলে ফেলছি, 1 ভাগ ছিল, ওইখানে আবার একটু আদা রসুন দিয়ে দিছি, আদা রসুনের পেস্ট। তারপরে দিয়ে দিছি মাংস। মানে আমি হালিম রান্না করলে সবসময় না হাড়যুক্ত মাংসটা দেওয়ার চেষ্টা করি, এতে করে হালিমের টেস্ট অন্যরকম হয়। থোল মাংসটার হালিম অত বেশি আমার কাছে ভালো লাগে না। তো মাংসটা দিয়ে আমি একটু ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, মানে হালকা ফ্রাই করে নিয়েছি আর কি। তো তারপরে দিয়ে দিছি লবণ আমি 1.5 চা চামচ দিছি। 1 প্যাকেট হালিমে 1.5 চা চামচ লবণই এনাফ। তারপরে দিয়ে দিলাম হালিমের মশলাটা দিয়ে একটু ভালোভাবে কষাই নিতেছি, তারপর একটু পানি দিয়ে দিতেছি। আর এই যে দেখতেছেন মশলার মধ্যে ফেনা ফেনা হয়ে গেছে, এই ফেনাটার একটাই কারণ হয়েছে যে গতকালকে আমার হাজব্যান্ড মাংস রান্না করছিল, তো মাংসের ভিতরে আবার ডিম ও ভাঙিয়ে দিছিল। ও হয়তো ডিমটা কড়াইয়ের ভিতরে দিয়ে মানে ভালোভাবে মানে ওইটারে ফ্রাই করছে, মানে অনেকক্ষণ টাইম লাগছে। তো কড়াই তো ননস্টিক হোক বা সিলভার হোক, ওই কড়াইয়ে ওই ডিমের যে ফেনাটা ওটা শুষে নিছে। তো আজকে আমি কড়াই ধোয়ার পরে ওইটা যায় না, এখন আমি হালিম রান্না করতেছি, এখানে ওই ফেনাটা রয়ে গেছে। তো যাই হোক, আমি এটা পানি দিয়ে মশলাটা কষাইছি, কষানোর পরে একটু হইলেও কমছে। তারপরে আমি আবার এখানে কী করছি, মাংসটা ভালোভাবে কষায় পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে রাখছিলাম। তো ফাঁকের উপরে একটু টাইম পেয়েছি, তো ভাবলাম যে এই ফাঁকে একটু মাছ কাটি। তো 2টা মাছ কাটতে কাটতেই এটা যে ননস্টিকের কড়াই, আর এটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় এটা আমার খেয়ালে ছিল না। চুলার জালটাও বাড়তেছিল, তো একটু মশলাটা লেগে যাওয়ার কারণে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো অত বেশিও খারাপ হয়নি, মানে খাওয়া যাইতেছে আর কি, মানে ফ্লেভার ঠিক আছে। তারপরে ওইখানে আরেকটু পানি দিয়ে মশলাটা একটু আলগা করে নিছি। আর এখানে যে ডালটা ভিজিয়ে রাখছিলাম না, হালিমের যে স্টোনটা ওইটা ভিজিয়ে রাখছিলাম, ওইটা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে এখন একটু এটা ভালোভাবে মিক্স করে নিতেছি পানির সাথে। প্রথমে মশলার সাথে মাংসের সাথে মিক্স করছি, তারপরে এই পানিটা দিছি। পানিটা দিয়ে এখন একটু খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে সবগুলো মিক্স করে নিছি। আর এই হালিম রান্নাতে এই যে একটা টাইম যাচ্ছে না, এই মিশ্রণটা মিক্স করার, এই টাইমটাতে একটু মানে ধৈর্য সহকারে থেকে মানে পানির সাথে ভালোভাবে এটা মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে তারপরে একটু হাই হিটে জাল করে মানে হালিমটা বয়েল করে নিতে হবে। বয়েল করার পরে তারপরে চুলার আঁচটা মিডিয়াম বা লোতে রাখলে তারপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে একদম পাশে থেকেই কিন্তু রান্না করতে হবে। আপনি যদি আবার এদিক সেদিক যান তাহলে দেখবেন যে এটা তলা দিয়ে আবার লেগে গেছে। তো আমি এখানে পাশেই ছিলাম, পাশে থেকে রান্না করতেছিলাম। এদিক থেকে আমার ছেলে আবার আমাকে প্রচুর চেঁচাইতেছে, মানে আমার একটু কোমর ব্যথা হয়েছে, আমি একটু বাসায় চিল্লাচিল্লি করছি। আর আমি না অসুখ বিসুখ হলে এটা সহ্য করতে পারি কম, মানে একটু আওয়াজ করি বেশি, তো কোকাই বেশি আর কি। তো ও আমাকে আজকে 2 দিন 3 দিন থেকে মানে অ্যাক্টিং করে দেখাচ্ছে, ওর কোমরে হাত দিয়ে হেঁটে হেঁটে দেখাচ্ছে। মানে আমার হাসিও আসতেছে, আবার ওকে আমি বকাও দিতে পারতেছি না। তো হালিম রান্নার সময় ও কি বলতেছিল, মানে আমাকে একটু চেঁচাইতেছিল, তো আমি ওরে জোরে সাউন্ডে বকা দিতে পারতেছি না দেখে ও আরও বেশি হাসতেছে, বলতেছে ইস আম্মু এখন আমার সাথে চিল্লাইতেও পারতেছে না, আমার যে কি খুশি লাগতেছে। মানে আমার গলা বসে গেছে, আমি জোরে জোরে চিল্লাইতে পারতেছি না, ওর থেকে অনেক খুশি লাগতেছে। তো যাই হোক, হালিম রান্না হয়ে
গেছে। আর হালিমের জন্য যেটা লাগবে সেটা হয়েছে যে সালাদ। তো সালাদের জন্য আমি এখানে কিছু কাঁচামরিচ নিছি, তারপর শসা নিছি, তারপরে আমার বাসায় কিন্তু এই টমেটো শসা এগুলো কিছু ছিল না, ছেলেকে দিয়ে আনাইছি সবগুলো। তো ওগুলো ধুয়ে আমি কেটে নিছি কুচি কুচি করে। তো এখন আমি একটা বাটিতে হালিম নিয়ে নিয়েছি, যতটুকু খাইতে পারে একজন মানুষ অতটুকু পরিমাণ। তার উপরে দিয়ে দিলাম বেরেস্তা, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আপনারা কাঁচামরিচ কুচির বদলে শুকনো মরিচের চিলি ফ্লেক্সটাও নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম শসা কুচি, তারপরে টমেটো দিয়ে দেবো একটু, তারপরে একটু পুদিনা পাতা। আমার ছেলে আবার পুদিনা পাতা নিয়ে আসছে নিজে থেকে, এটা অনেক ভালো কাজ করছে, আমার খেয়াল ছিল না বলতে। ও অনেক কিছু মানে এখন একটু একটু করে নিয়ে আসে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট হয়েছে যে আদা কুচি, এটা কিন্তু আমার জন্য এখন অনেক উপকারী, আর এটা ছাড়াও কিন্তু এটা হালিম জমে না। এই ছিল হালিমের রেসিপি। তো আল্লাহ হাফেজ।